বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজকে আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির স্ফিয়ার নামক তথা গোলক নামক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারের উপরে আজকে দ্বিতীয় ক্লাস। আমরা পিছনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। If any tangent plane to the sphere x square plus y square plus z square equal to r square makes intercepts a, b, c on the coordinate axis, then prove that 1 by a square plus 1 by b square plus 1 by c square equal to 1 by r square। এটা বেশ কয়েকবার ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। If any tangent plane to the sphere, এই স্ফিয়ার বা গোলকের যে কোনো একটা ট্যানজেন্ট প্লেন বা স্পর্শক তল যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস তথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে এ বি সি অংশ যদি খণ্ডন করে, এই তিনটা কোঅর্ডিনেটস অক্ষ থেকে ওই প্লেনটা ছেদ অংশ যদি আমাদের এ বি সি হয়, তার মানে এক্স অক্ষ থেকে খণ্ডন করে এ অংশ, ওয়াই অক্ষ থেকে যদি খণ্ডন করে বি অংশ, জেড অক্ষ থেকে যদি খণ্ডন করে সি অংশ, তাহলে প্রমাণ করো যে 1 by a square plus 1 by b square plus 1 by c square equal to 1 by r square। শিক্ষার্থী, প্রশ্নটা দুইবার ইংরেজিতে পড়লাম, একবার বাংলায় তর্জমা করে দিলাম, অনুবাদ করে দিলাম। এরপরেও অনেকেই বুঝেন নাই। আমি প্রশ্নটার ব্যাখ্যাটা চিত্রের মাধ্যমে যদি দিই তাহলে সহজে বুঝবেন। তবে তার আগে আমরা একটা স্ফিয়ারের সমীকরণ দেখতে পাচ্ছি, তার ব্যাখ্যা দিচ্ছি। দ্য গিভেন স্ফিয়ার is x square plus y square plus z square equal to r square, that is x minus 0 whole square plus y minus 0 whole square plus z minus 0 whole square equal to r square। এটি হচ্ছে স্ফিয়ারের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা সেন্ট্রাল ইকুয়েশন, যার সেন্টার হচ্ছে 0 0 0 বিন্দুতে, রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর। কেমন? তাহলে চিত্রটা একটু অঙ্কন করি। ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। দিস ইজ দ্য অরিজিন। এটাই হচ্ছে আমাদের স্ফিয়ারটার কেন্দ্র। রেডিয়াস হচ্ছে আর। ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের সেই স্ফিয়ার। যার কেন্দ্র মূল বিন্দুতে, রেডিয়াস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে আর। এই স্ফিয়ারকে স্পর্শকারী একটা প্লেনের কথা বলছে, যাকে আমরা ট্যানজেন্ট প্লেন বলবো। ধরো এটি হচ্ছে আমাদের সেই ট্যানজেন্ট প্লেন, যে প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস তথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে
তিনটা পয়েন্টে সেট করার পরে যে ছেদ অংশ ইন্টারসেপ্ট এ বি সি, তার মানে এখান থেকে এটুক পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এ। এখান থেকে এটুক পর্যন্ত ওয়াই অক্ষ থেকে সে খণ্ডন করেছে বি, এখান থেকে এটুক পর্যন্ত খণ্ডন করেছে সি অংশ। ছেদ বিন্দুগুলোর নাম দিই এ বি সি। তাহলে আপনারা জানেন কোন একটা প্লেন, যে প্লেনটা এক্স অক্ষ থেকে এ একক, ওয়াই অক্ষ থেকে বি একক, জেড অক্ষ থেকে সি একক, একটু পরিচয় করিয়ে দিই। হিয়ার যেহেতু আমাদের জায়গার স্বল্পতা, এই কারণে আমি পাশাপাশি লিখতেছি। ও এ সমান ছোট হাতের এ, ও বি সমান ছোট হাতের বি, ও সি সমান ছোট হাতের সি। তাহলে আমাদের এ বি সি প্লেনটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ থেকে ছোট হাতের এ একক, ছোট হাতের বি একক, ছোট হাতের সি একক অংশ খণ্ডন করে যথাক্রমে। যে প্লেনটা এক্স অক্ষ থেকে এ একক, ওয়াই অক্ষ থেকে বি একক, জেড অক্ষ থেকে সি একক অংশ খণ্ডন করে, ওইরূপ প্লেনের সমীকরণ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 1। তাহলে সো ইকুয়েশন অফ দ্য tangent plane is x divided by a plus y divided by b plus z divided by c equal to 1. That is, এই ওয়ানটাকে আমরা বামে নিয়ে আসবো। x divided by a plus y divided by b plus z divided by c minus 1, এটাকে একটা নাম্বার দিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী, ধরেন একটা ফুটবলটার উপরে একটা যদি আমরা প্লেন স্পর্শ করে রাখি, ওই প্লেনটাকে বলবো আমরা ট্যানজেন্ট প্লেন। আপনারা মনে মনে খেয়াল করুন, ফুটবলের কেন্দ্র থেকে ওই প্লেনের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, অর্থাৎ যে পয়েন্টে প্লেনটা স্পিয়ার বা গোলককে স্পর্শ করে, ওটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট। কেন্দ্র হতে পয়েন্ট অফ কন্ট্যাক্টের দূরত্ব, সেটাই তো রেডিয়াস, তাই না? আবার কেন্দ্র হতে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেটা প্লেনের উপরে কেন্দ্র হতে নিশ্চয় লম্ব দূরত্ব। তাহলে আমরা কথাটা এইভাবে বলতে পারি, কেন্দ্র হতে প্লেনের লম্ব দূরত্ব, সেটা মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টে কেন্দ্র থেকে প্লেনের লম্ব দূরত্ব, সেটা স্পিয়ার বা গোলকের ব্যাসার্ধের সমান। তথা আমি যখন এই সেন্টার থেকে এই প্লেনের উপর একটা, এটাই ধরে নিলাম পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তাহলে এখান থেকে দূরত্ব তো আপনারা জানেন, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে কেন্দ্র থেকে এই প্লেন মানে 1 নাম্বার প্লেনের লম্ব দূরত্ব, সেটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। যেহেতু আমার এ বি সি প্লেনটা এই স্পিয়ারকে স্পর্শ করেছে, দেখা যাচ্ছে। তাহলে কেন্দ্র থেকে এ বি সি এই প্লেনের লম্ব দূরত্ব, সেটা স্পিয়ারের ব্যাসার্ধের সমান। কেন্দ্র হচ্ছে আমাদের মূল বিন্দু। আপনাদেরকে তো শিখাইছি 3 ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেটস একটা চ্যাপ্টার ছিল, ওখানে একটা পয়েন্ট থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব, আবার প্লেন নামক চ্যাপ্টারের মধ্যে শিখিয়েছি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা প্লেনের লম্ব দূরত্ব কীভাবে মানে বের করা হয়, সেটা আমরা শিখেছি। ঠিক একইভাবে এই পয়েন্ট তথা কেন্দ্র থেকে এই প্লেন মানে হচ্ছে আমাদের 1 নাম্বার প্লেনের লম্ব দূরত্ব। তাহলে
যে পয়েন্ট থেকে আপনি প্লেনের লম্ব দূরত্বটা নির্ণয় করবেন, ওই প্লেনের ইকুয়েশনে এক্স এর পরিবর্তে বিন্দুটার এক্স স্থানাঙ্ক বসাবেন, ওয়াই এর পরিবর্তে বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক বসাবেন, জেড এর পরিবর্তে বিন্দুটার জেড স্থানাঙ্ক বসান। তারপরে বাকিটা পরে বলছি। তাহলে 0/a প্লাস 0/b প্লাস 0/c মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার, নিয়ম হচ্ছে এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার প্লাস জেড এর সহগ স্কয়ার তথা 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার। পরম মান দিলাম কারণ দূরত্ব অলওয়েজ নন নেগেটিভ, এই কারণেই আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু নোটেশনটা ইউজ করেছি। ইকুয়াল টু, এটি হচ্ছে আমাদের কেন্দ্র থেকে এই প্লেনের লম্ব দূরত্ব, সেটা কার সমান? রেডিয়াস বা ব্যাসার্ধের সমান। তাহলে বাকি কাজ আমরা এখানে ডান পাশে লিখব। এখানে ক্যালকুলেশন করলে এই অংশ বিশেষ 0, তাহলে উপরে হচ্ছে -1, অ্যাবসলিউট ভ্যালু তুলে দিলে সেটা +1 হয়ে যাবে। তার মানে 1/√ওভার 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার ইকুয়াল টু r। এবার আমরা ব্যস্ত অনুপাত করব, সাথে বর্গও করে নেব। ব্যস্ত অনুপাত মানে হচ্ছে লবটাকে হরটাকে লবে ইন্টারচেঞ্জ করা। তাহলে এই কাজটা করব, যেহেতু জায়গা কম আমি দুইটা কাজ একসাথে করব, ব্যস্ত অনুপাতও করব, সাথে বর্গও করব। বর্গ করলে এখানে স্কয়ার রুটটা থাকবে না, আর আর এর উপরে স্কয়ার হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার। যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। বুঝতে পারছেন? এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, এই জন্য এই অঙ্কটা আমি করালাম। এখন আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। আবার আপনাদেরকে আমি আধা মিনিট সময় দিলাম, এই আধা মিনিটের মধ্যে একবার চোখ বুলাম। এবার নেক্সট অঙ্ক। Find the equation of the sphere through the circle x square plus y square plus z square equal to 9, twice x plus 3y plus 4z equal to 5, and the point 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করার আগে আমি দুই একটা আপনাদেরকে গ্রামার শেখাতে চাই। ধরে নেন এটা একটা স্পিয়ার, এটা একটা কোণ, এটা একটা সিলিন্ডার, দেখা যাচ্ছে? এটা একটা ফুটবল, এটা একটা কোণ, এটা একটা সিলিন্ডার।
যদি একটা প্লেন দ্বারা স্পিয়ারটাকে কাট করি, আমরা একটা প্রস্থচ্ছেদ পাব। এই প্রস্থচ্ছেদটাই হচ্ছে আমাদের বৃত্ত। তার মানে একটা স্পিয়ারকে যখন আপনি প্লেন দ্বারা কাট করবেন, এই যে একটা সেকশন পাবেন, ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ, ওটাই হচ্ছে আমাদের বৃত্ত বা সার্কেল। আবার কোন একটা কোণকে যখন আপনি ভূমির সমান্তরাল করে যখন কাট করবেন, যে প্রস্থচ্ছেদ পাবেন এটা হচ্ছে বৃত্ত। আবার তেরসা করে কাটলে কিন্তু এটা হয়ে যাবে ইলিপস। তেরসা করে কাটা যাবে না, ভূমির সমান্তরাল করে। আবার সিলিন্ডারকেও যখন একটা প্লেন দ্বারা কাট করবেন ভূমির সমান্তরাল, এখানে একটা প্রস্থচ্ছেদ পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের সার্কেল। তেরসা করে কাটলে সেটা আর সার্কেল হবে না, সেটা হবে ইলিপস বা উপবৃত্ত। যাই হোক, যেহেতু আমরা কোণ নিয়ে কথা বলছি না, সিলিন্ডার নিয়ে কথা বলছি না, এই যে কোণ, সিলিন্ডার, এগুলি কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার আছে। এই যে চ্যাপ্টারগুলা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেয় নাই, চিটাং ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, আপনাদের এনইউতে দেয় নাই। এনইউতে কেবল স্পেয়ারের কথা বলছে, এই জন্য আমি কোণ এবং সিলিন্ডারের চিত্র ডিলিট করে দিলাম। ধরে নিলাম এটি হচ্ছে আমাদের স্পেয়ার। স্পেয়ারের জেনারেল ইকুয়েশন আপনাদেরকে গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টোয়াইস ইউ এক্স প্লাস 2by প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এই স্পেয়ারের জেনারেল ইকুয়েশন। স্পেয়ারের ইকুয়েশন মেনলি দুই ফরম্যাটের হয়, একটা হচ্ছে জেনারেল ফর্ম আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অথবা সেন্ট্রাল ফর্ম। আর প্লেনের জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। যেহেতু এখানেও ডি আছে, এখানেও ডি আছে, আমি এখানে D1 ধরি। তাহলে এই স্পিয়ারটাকে যখন এই প্লেন দ্বারা কাট করা হবে, তাহলে একটা সার্কেল পাওয়া যাবে। তাহলে সার্কেলের ইকুয়েশনটা লিখবেন কিভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টোয়াইস ইউ এক্স প্লাস 2by প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল টু 0, কমা এক্স প্লাস by প্লাস cz প্লাস d1 ইকুয়াল টু 0। অর্থাৎ স্পিয়ারের সমীকরণের সাথে যখন প্লেনের সমীকরণ কমা দিয়ে লিখবেন, স্পিয়ারের সমীকরণ আগে লিখবেন, কমা দিয়া প্লেনের সমীকরণ লিখলে এই দুটা সমীকরণকে কম্বাইন্ডলি লেখা হয় ইকুয়েশন অফ সার্কেল। তার মানে এই স্পিয়ারকে এই প্লেন দ্বারা কাট করলে যে সার্কেলটা পাওয়া যাবে সেই সার্কেলের ইকুয়েশন। তাহলে আমরা কীভাবে পাবো? স্পিয়ারের সমীকরণ কমা প্লেনের সমীকরণ, এই দুটা সমীকরণ এইভাবে যদি আপনি লিখেন, তাহলে এই কম্বাইন্ড ইকুয়েশনকেই বলবো আমরা ইকুয়েশন অফ দিস সার্কেল। দেখা যাচ্ছে? এবার যদি বলি এই সার্কেল দিয়ে যাই, ওই রকম আরেকটা স্পিয়ারের সমীকরণ আপনি নির্ণয় করুন। তার মানে এই সার্কেল দিয়ে যাই, এই সার্কেল দিয়ে যায় ওই রকম আরেকটা স্পিয়ার, তো এরকম হইতে পারে না এটা। তাহলে এই স্পিয়ারের সমীকরণটা আপনি নির্ণয় করুন। তাহলে সেটা কিভাবে, এই গ্রামারটা শেখাচ্ছি। আমার লেখা যে বইটা আছে, এটা আমার লেখা বই, আপনারা অনেকেই জানেন। এখন এটা অনেক আগেই বের করছি বইটা,
নতুন ভার্সনটা তো অনেক কিছু আছে, আপনি একবারে এই ফিগারগুলা খুব 3 ডাইমেনশনাল ফিগার দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে। আমি নিজে সব কাজ করছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে নতুন বইটা মার্কেটে চলে আসলে আপনারা নিয়ে নিন, অনেক কিছু শিকার আছে। এটা মিনিমাম 2,500 থেকে 3,000 পেজের হবে। তো যেটা বলছি এটা হচ্ছে স্পিয়ারের সমীকরণ, এই স্পিয়ারের সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের এ প্লেনের সমীকরণ। তাহলে এই স্পিয়ারটাকে এই প্লেন দ্বারা কাট করলে একটা সার্কেল পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের সেই সার্কেল। তাহলে এই সার্কেল দিয়ে যায়, ওই সার্কেল দিয়ে যায়, ওই রকম আরেকটা স্পিয়ারের সমীকরণ কী রকম হবে সেটা হচ্ছে এই সার্কেল দিয়ে যায় ওই রকম স্পিয়ারের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়াইস ইউ এক্স প্লাস 2 by প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল টু 0। আর লেখার দরকার নাই, নতুন একটা কনস্ট্যান্ট দিবেন। আর এখানে পাচ্ছি এক্স প্লাস by প্লাস cz প্লাস d1 এরপর ইকুয়াল টু 0। তার মানে এই সার্কেল দিয়ে যায় ওই রকম আর একটা স্পিয়ারের সমীকরণ হচ্ছে ওই স্পিয়ারের বাম পাশ লিখবেন প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু প্লেনের বাম পাশ ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের এই নতুন স্পিয়ারের সমীকরণ, বুঝতে পারছেন? তো এই গ্রামারটা আগে ভাগে একটু বলে দিলাম। এবার আমরা প্রশ্নে আসি। আমাকে বলল এটা একটা স্পিয়ার, এটা একটা প্লেন। এই স্পিয়ারকে এই প্লেন দ্বারা কাট করলে কি পাওয়া যায়? একটু আগেই বলছিলাম সার্কেল পাওয়া যায়। ওই সার্কেল দিয়ে যায় ওইরকম আরেকটা স্পিয়ারের সমীকরণ নির্ণয় করো যে স্পিয়ারটা এই বিন্দু দিয়েও যায়। তাহলে এই বিন্দুগামী এবং এই বৃত্তগামী স্পিয়ারের সমীকরণ নির্ণয় করুন। তাহলে সলিউশনটা দেখুন। The given circle 9টাকে বামে নিয়ে আসেন ডান পাশ 0 করার জন্য। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, 5টাকেও বামে নিয়ে আসুন। 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সার্কেল। তাহলে এই সার্কেল দিয়ে যায় ওই রকম একটা স্পিয়ারের ইকুয়েশন। তাহলে সুতরাং এনি ইকুয়েশন অফ, এটাকে একটা নাম্বার দাও, স্পিয়ার থ্রু দ্য সার্কেল 1 ইজ, 1 নাম্বার বৃত্ত দিয়ে বা 1 নাম্বার বৃত্তগামী স্পিয়ারের যে কোনো সমীকরণ হচ্ছে, একটু আগে দেখাছিলাম স্পিয়ারের সমীকরণ এর বাম পাশ প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু প্লেনের সমীকরণের বাম পাশ ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0। এটার দিলাম 2 নম্বর। এটা হচ্ছে আমাদের সেই স্পিয়ারের সমীকরণ। জাস্ট কেয়ার মানটা বের করে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো কেয়ার মানটা বের করার কায়দা আছে, একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের স্পিয়ারের সমীকরণ। জাস্ট কেয়ার মানটা বের করে এখানে বসিয়ে দিলেই আমরা সেই নির্ণয় স্পিয়ারের ইকুয়েশনটা পেয়ে যাব। তো প্রশ্ন বলছে এই স্পিয়ারটা, এই যে স্পিয়ারটা অলসো পাসেস থ্রু দিস পয়েন্ট। তাহলে হুইচ passes through the point 1 2 3। তাহলে এই স্পিয়ারটা যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু দ্বারা এই স্পিয়ারের সমীকরণটা স্যাটিসফাই হবে।
কোনো একটা বিন্দু দ্বারা কোনো একটা স্পিয়ারের সমীকরণ বা কোনো একটা প্লেনের সমীকরণ কিংবা কোনো একটা স্ট্রেট লাইনের সমীকরণ সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে ওই সমীকরণটাতে এক্সের স্থলে বিন্দুটার এক্স স্থানাঙ্ক, ওয়াইয়ের স্থলে বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক, জেডের স্থলে বিন্দুটার জেড স্থানাঙ্ক বসানোর যোগ্যতা রাখেন। তাহলে বসান। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 9 প্লাস কে ইন্টু 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে অর এখানে ক্যালকুলেশন করলে আপনি 14 পাবেন। 14 থেকে 9 চলে গেলে 5, তাই না? প্লাস কে ইন্টু এখানে 6 থেকে 5 চলে গেলে 1 হয়, 1 আর এখানে 2, তাহলে 3 আর এখানে কত 12, তাহলে 15 এখানে পাচ্ছেন আপনি 15 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কে ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 3 পাবেন। কে এই ভ্যালুটা আবার 2 নম্বরে বসিয়ে দেন। তাহলে সুতরাং 2 নম্বর বিকামস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 মাইনাস 1 বাই 3 ইন্টু 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0। এই তো আমরা পেয়ে গেলাম স্কোয়ারের ইকুয়েশন। একটু ক্যালকুলেশন করলে হয়। তাহলে অর 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, বা ওইভাবে না রেখে এইভাবেও রাখতে পারেন, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 মাইনাস 2 ডিভাইড বাই 3x মাইনাস ওয়াই মাইনাস 4 ডিভাইড বাই 3z প্লাস 5 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইজ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস ওয়াই মাইনাস 4 ডিভাইড বাই 3z। এটা যদি আমরা ক্যালকুলেশন করি -13 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0 পাচ্ছি। না 3 নম কত 27 থেকে 5 চলে গেলে 22 হয়। তাহলে 22 ডিভাইডেড বাই কত পাচ্ছি 3 পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের স্কয়ারের সমীকরণ। এটাই হচ্ছে আমাদের স্কয়ারের সমীকরণ। Which is the required sphere? যারা অনলাইনে আমার অফলাইনের স্টুডেন্টগুলো দেখতেছেন, অনার্স নিউ ফার্স্ট ইয়ার আগামীকালকে সকাল 7:30টায় ব্যাচ, সেকেন্ড ইয়ারের ব্যাচ হবে 8:30 আগামীকালকে শুক্রবার। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আপনাদেরকে আধা মিনিট সময় দিলাম, একটু চোখ বুলাম। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। Find the center and radius of the circle x square plus y square plus z square minus twice y minus 4z minus 11 equal to 0, comma x plus twice y plus twice z equal to 15। এই অঙ্কটাও অনেকবার পরীক্ষা আসছে। একটু আগে আমরা আলোচনা করছিলাম, এটা একটা স্পেয়ারের যদি ইকুয়েশন হয়, ওই স্পেয়ারকে এই প্লেন দ্বারা কাট করলে একটা সার্কেল পাওয়া যায়। তাহলে স্পেয়ারের সমীকরণের সাথে প্লেনের সমীকরণ কমা দিয়ে যদি কম্বাইনলি লেখা হয়,
ওই সমীকরণটা হয়ে যায় সার্কেল। তাহলে আমরা যে সার্কেলটার সমীকরণ এখন দেখতে পাচ্ছি, এই সার্কেলটার সেন্টার এবং রেডিয়াস বের করতে বলেছে। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, মনোযোগ দিবেন। এই অঙ্কটা যদি বুঝেন তাহলে স্পেয়ারের অনেক কিছু বুঝবেন। তো এই অঙ্কটার মধ্যে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির যে প্রথম অধ্যায় আছে, থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ওই চ্যাপ্টারের একটা কনসেপ্ট ইউজ হবে। এই অঙ্কটার মধ্যে আরও ইউজ হবে থ্রি ডাইমেনশনাল যে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ইকুয়েশনের কনসেপ্ট ইউজ হবে, এবং যে পিথাগোরাসের ঐতিহাসিক একটা উপপাদ্য আছে, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই থিওরাম বা এই উপপাদ্যটা এখানে ইউজ হবে। প্রিয় শিক্ষার্থী, সলিউশনটা দেখুন। এটা হচ্ছে মূলত একটা স্পেয়ারের ইকুয়েশন। এই স্পেয়ারটাকে যখন প্লেন দ্বারা কাট করবেন তাহলে একটা সার্কেল পাওয়া যায়। দ্য গিভেন sphere is x square plus y square plus z square minus twice y minus 4z minus 11 equal to 0. That is, এটাকে লেখা যায় x square plus y square minus twice y plus 1 plus z square minus 4z plus 4. ইকুয়াল টু 11 মাইনাস 5। কিছু বুঝলেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেভাবে আছে ওভাবে রইল, মাইনাস টুয়াইস ওয়াই রইল, মাইনাস 4z রইল। 11টাকে আমরা ডানে নিয়ে গেলাম, আর বাম পাশে আমি 1 এবং 4 যোগ করলাম, যোগ করলে 5 হয়। তাহলে আমরা ডান পাশেও 5 কি করলাম, যোগ করলাম, যেন ব্যালেন্সটা ঠিক থাকে। দ্যাট ইজ, আমরা এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এই অংশ বিশেষকে লেখা যায় ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এই অংশটাকে লেখা যায় জেড মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 16কে 4 স্কোয়ার লেখা যায়। তাহলে আমাদের স্পিয়ারের যে সেন্টার, স্পিয়ারের সেন্টারকে আমরা C1 দ্বারা ডিনোট করলাম। তাহলে C1 হচ্ছে 0 1 2, আর রেডিয়াস R1। আমরা স্পিয়ারটা একটু ড্র করি। এটাই হচ্ছে আমাদের সেই স্পিয়ার যার সেন্টার C1, স্থানাঙ্ক 0 1 2, ব্যাসার্ধ হচ্ছে আমাদের সেই প্লেনটি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তাহলে এই স্পিয়ারটাকে যখন এই প্লেন দ্বারা কাট করবেন, এখানে একটা প্রস্থচ্ছেদ পাওয়া যাবে। এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদ এটাই হচ্ছে আমাদের সেই বৃত্ত, সেই সার্কেল, এই সার্কেলটা। এখন এই সার্কেলটার সেন্টার, এটাকে যদি আমরা C2 ধরি, আমরা এই সার্কেলটার সেন্টার C2 এর স্থানাঙ্ক আমরা বের করব। এখানে বলছে ফাইন্ড দ্য সেন্টার আর রেডিয়াস। আমি এই সেন্টার থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকেই বলবো সার্কেলটির ব্যাসার্ধ। এই বিন্দুটার নাম দিলাম আমি, ধরো এ বিন্দু দিলাম, কেমন? তাহলে C1 বিন্দুর সাথে C2 বিন্দুর সংযোগ করে দেন। তাহলে C1 C1 এর সাথে আপনি যখন C2 যুক্ত করে দিবেন,
তাহলে এখানে আমরা একটা লেংথ পাবো, বুঝতে পারছেন? আবার এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করে দেব। এই যে AC1 এটা হচ্ছে স্পিয়ারের ব্যাসার্ধ। স্পিয়ারের ব্যাসার্ধ কত বলছি? 4। তাহলে আমার এখন বের করতে হবে C2 বিন্দুর স্থানাঙ্ক, তার মানে সার্কেলটার ব্যাসার্ধ, সেন্টার। আর AC2 এটা হচ্ছে এই সার্কেলটার ব্যাসার্ধ। এই দুইটা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখা যাক কি হয়। কেমন? এখন আমরা সার্কেলটার রেডিয়াস বের করব ইনশাল্লাহ। কেমন? এবার একটা গ্রামার বলি। প্লেন চ্যাপ্টার আপনাদেরকে বলছিলাম x প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। কোন একটা প্লেনের সমীকরণের এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এই তিনটা হচ্ছে ওই প্লেনের যেরকম একটা নর্মাল ড্র করা হবে। নর্মাল মানে হচ্ছে অবিলম্ব, ওই নর্মালের ডাইরেকশন রেশিওস। তাহলে এখানে C1 C2 এই প্লেনটার নর্মাল অবিলম্ব। তাহলে C1 C2 এটা হচ্ছে এই প্লেনটার অবিলম্ব। তাহলে C1 C2-র ডাইরেকশন রেশিওস হচ্ছে ওই প্লেনটার এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। তাহলে হিয়ার এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ 2 are the direction ratios of the normal to this plane। এই প্লেনটার নর্মালের ডাইরেকশন রেশিও সেটা হচ্ছে C1 C2। এটাই তো আমাদের নর্মাল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের C1 C2 এটার নর্মাল। তা আমার দরকার AC2, এটাই দরকার। ঠিক আছে? আচ্ছা, এখন এই সরল রেখাটির ডাইরেকশন রেশিওস হচ্ছে 1 2 2। আবার দেখা যাচ্ছে সেই সরল রেখাটি 0 1 2 বিন্দু দিয়ে যায়। আপনারা জানেন x1 y1 z1 বিন্দুগামী একটা সরল রেখা, যে সরল রেখাটার ডাইরেকশন রেশিওস ABC। ওইরূপ সরল রেখার ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু z মাইনাস z1 ডিভাইডেড বাই c। তার মানে এটা এমন একটা সরল রেখার সমীকরণ প্রকাশ করে যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস ABC। বুঝতে পারছেন? এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে C1 C2 সরল রেখাটা 0 1 2 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস 1 2 2। তাহলে অতএব C1 C2 সরল রেখার সমীকরণ। তাহলে সুতরাং ইকুয়েশন অফ C1 C2 ইজ x minus 0 divided by 1, y minus 1 divided by 2, z minus 2 divided by 2। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের এই সরল রেখার, এটি হচ্ছে এই সরল রেখাটার সমীকরণ, অর্থাৎ C1 C2 সরল রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এখন এটা একটা রেশিও, মূলত এটা একটা রেশিও, এটা একটা রেশিও। এই রেশিওগুলা তিনোটা সমান কেন জানেন?
প্রত্যেকটা রেশিওর একটা নির্দিষ্ট মান থাকে, আমরা সেই নির্দিষ্ট মানটাকে আর ধরলাম। সে মানে হচ্ছে ধরে নেওয়া। তাহলে এটা ইকুয়াল টু যখন আর হবে তাহলে x সমান পাবো আমি আর, y সমান পাবো টুয়াইস আর প্লাস 1, z সমান পাবো টুয়াইস আর প্লাস 2। অর্থাৎ যখন এটা ইকুয়াল টু এটা হবে আর আর গুণ করুন, তাহলে y মাইনাস 1 ইকুয়াল টু টুয়াইস আর, 1টাকে ডানে নিয়ে যান তাহলে প্লাস 1। যখন এটা ইকুয়াল টু এটা হবে তাহলে z ইকুয়াল টু টুয়াইস আর, 2টাকে ডানে নিয়ে যান প্লাস 2। তো এটা হচ্ছে আমাদের এই সরল রেখার উপর এনি পয়েন্ট, এত ইজ দা লিখার দরকার নাই, ইজ এনি পয়েন্ট, এটা যে কোনো পয়েন্ট অন C1 C2 আর এর নির্দিষ্ট মানের জন্য এই পয়েন্টটা নির্দিষ্ট জায়গায় হবে। এখনও আমরা আর এর মানটা বের করতে পারি না। আমরা মনে করে নিচ্ছি এই বিন্দুটা এখন C2 বিন্দুর স্থানাঙ্ক, যদিও বা আমি এই অঙ্কটা আমার বইতে অন্যভাবে করছি, আমি আরও একটু যেভাবে করতেছি আর কি। তাহলে এই পয়েন্টটা এই C1 C2 সরল রেখার উপরে যে কোনো বিন্দু হওয়ার যোগ্যতা তার আছে, সেটা আর এর মানের উপরে ডিপেন্ড করে। সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, C2 বিন্দু হতে পারে। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা C2 বিন্দু, আমাদের C2 স্থানাঙ্ক দরকার। তাহলে লেট C2 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই পয়েন্টটা, XY যেটা লেখার দরকার নাই, আর কমা টুয়াইস আর প্লাস 1 টুয়াইস আর প্লাস 2। যদি এই বিন্দুটা C2 বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে C2 বিন্দুটা এই প্লেনের উপর অবস্থান করছে। C2 বিন্দুটা পেলাম কেমনে? এই স্পিয়ারটাকে এই প্লেন দ্বারা কাট করার পর যে প্রস্থচ্ছেদ আপনি পাচ্ছেন ওইটাই তো সার্কেল, সার্কেলের সেন্টার হচ্ছে আমাদের C2। তাহলে C2টা কার উপর অবস্থান করবে? প্লেনটার উপরে। তাহলে C2টা প্লেনের সমীকরণটার উপরে অবস্থান করে। তাহলে হুইচ লাইস অন x প্লাস টুয়াইস y প্লাস টুয়াইস z মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এই পয়েন্টটা এই প্লেনের উপরে লাই করে অবস্থান করে। নিচে লিখলে কি দেখা যাবে? তাহলে এই পয়েন্টটা যদি এই প্লেনের উপরে লাই করে অবস্থান করে, এই প্লেনে তো শুধুমাত্র এই একটা বিন্দু না, হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে না একটা প্লেনের উপরে, সব পয়েন্টের স্থানাঙ্ক তো আমাদের জানা নেই। তাহলে ওখানকার একটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা আছে। তাহলে সকল বিন্দু দ্বারা ওই প্লেনে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু দ্বারা প্লেনের সমীকরণ কী হবে? সিদ্ধ হবে। আর কোটি কোটি বিন্দুর স্থানাঙ্ক তো আমার জানা নেই। এই কোটি কোটি বিন্দুর মধ্যে একটা বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে এটা দ্বারাও প্লেনের সমীকরণটা কী হবে? স্যাটিসফাই হবে। তাহলে কোনো একটা বিন্দু দ্বারা কোনো একটা প্লেন বলেন, কোনো একটা স্পেয়ার বলেন, কোনো একটা স্ট্রেট লাইন বলেন, কোনো একটা বিন্দু দ্বারা কোনো একটা প্লেন কিংবা কোনো একটা স্পেয়ার কিংবা কোনো একটা স্ট্রেট লাইন স্যাটিসফাই বা সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে ওই সমীকরণটাতে এক্স এর স্থলে বিন্দুটার এক্স স্থানাঙ্ক, ওয়াই এর স্থলে বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক, জেড এর স্থলে বিন্দুটার জেড স্থানাঙ্ক বসানোর যোগ্যতা রাখেন। তাহলে আমরা এক্স এর স্থলে বিন্দুটার এক্স স্থানাঙ্ক, ওয়াই এর স্থলে বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক, জেড এর স্থলে বিন্দুটার জেড স্থানাঙ্ক বসানোর যোগ্যতা রাখেন। প্রিয় শিক্ষার্থী, যারা আমার বই ফলো করেন, আমার বই পড়েন, দেখবেন এই অঙ্কটা আমি আমার বইয়ের মতো করাচ্ছি না। হঠাৎ করে এখানে আমার অন্য ধরনের একটা চিন্তা আসছে, আমি সেই চিন্তা থেকে অঙ্কটা করতেছি। তাহলে এক্সের পরিবর্তে আর বসাবো 2 ইন্টু টুয়াইস আর প্লাস 1 প্লাস 2 ইন্টু টুয়াইস আর প্লাস 2 মাইনাস 15 ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা আর মানটা বের করব। দেখুন এখানে 4 আর একটা আর, তাহলে 5 আর, এখানে 4 আর, তাহলে 9 আর, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 4, তাহলে 6, এখানে কত? মাইনাস 15। তাহলে ডান পাশে গেলে 9 হবে। তাহলে সুতরাং আর ইকুয়াল টু 1 পাচ্ছেন। এখন আর এর এই মানটা এখানে বসাবেন, বিন্দুটার এখানে বসাবেন, তাহলে C2, তাহলে 1, আর মান 1 এখানে বসালে 3 পাবেন, আর মান 1 এখানে বসালে 4 পাবেন। এই যে আমাদের C2 বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। অর্থাৎ এই সার্কেলটার
এই সার্কেলটার সেন্টার পেয়ে গেলাম, যেটা আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দিস সার্কেল। এই সার্কেলটার কেন্দ্র এবং রেডিয়াস বের করতে বলেছে। আমি কেন্দ্রটা বের করলাম, নিচে লিখলে মনে হয় দেখা যাবে না আর। এবার আমার AC2 দরকার। এখন আমার AC2 দরকার। বুঝতে পারছেন? তাহলে একটা কাজ করি, যেহেতু নিচে লিখলে আপনারা অনেকেই দেখবেন না। এখন C1 C2 বিন্দুর স্থানাঙ্কটা একটু বের করি। C1 C2-র ডিস্টেন্সটা একটু বের করি। অলসো C1 C2, আপনারা জানেন C1 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 1 2, C2 বিন্দুর স্থানাঙ্ক 1 3 4। তাহলে C1 C2 সমান হবে √1 থেকে 0 বিয়োগ করুন হোল স্কয়ার প্লাস 3 থেকে 1 বিয়োগ করুন হোল স্কয়ার প্লাস 4 থেকে 2 বিয়োগ করুন হোল স্কয়ার। ক্যালকুলেশন করি, এখানে 1 পাবেন, এখানে 4 পাবেন, এখানে 4 পাবেন, তার মানে আপনি এখানে 3 পাচ্ছেন, মানে 1 4 4। তাহলে 9 √9 সমান কত? 3। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। কেমন? C1 C2। তাহলে আমাদের এই সার্কেলটার ব্যাসার্ধ AC2 দরকার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে AC2 স্কয়ার প্লাস C1 C2 স্কয়ার ইকুয়াল টু AC1 স্কয়ার। আমার তো দরকার AC2 ইকুয়াল টু √, এখানে AC1 স্কয়ার মাইনাস C1 C2 স্কয়ার ইকুয়াল টু √। AC1 হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার, C1 C2 সমান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার। তাহলে 16 থেকে 9 চলে গেলে 7 হয়, তাহলে √7। এটাই হচ্ছে আমাদের এই সার্কেলটার রেডিয়াস। এটাই হচ্ছে সার্কেলটার কি রেডিয়াস। আসছে? আসছে। এটা হচ্ছে সার্কেলটার রেডিয়াস। এই অঙ্কটা আমি অন্য একটা মেথডে করছি। আমার বইতে যেটা লিখছি ওটা একটু এর সাথে একটু জটিল আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আর কি। তাহলে আপনারা দেখুন, চোখ বোলান। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ল্যাব সেশনে 3টা অঙ্ক করছি। 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। এই 3টা অঙ্ক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।